আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাগুরা আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্কের দ্বিতীয় দিন শেষে রায়ের তারিখ ঘোষণা করেছেন আদালত। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান উভয় পক্ষের বক্তব্য শেষে 17 মে মামলার রায় ঘোষণা করা হবে বলে জানান। এর আগে সকালে এই মামলায় অভিযুক্ত সকল আসামিকে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে 17 মে মামলার রায় ঘোষণা করা হবে বলে জানান বিচারক। মাগুরা শহরের নিজ নান্দুবালি গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে 5 মার্চ ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আছিয়া। 8 মার্চ পুলিশের অভিযুক্ত 4 জনকেই আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেন শিশুটির মা। ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা হাসপাতালে এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মারা যায় শিশুটি। সমস্ত সাক্ষীরা সাক্ষ্য দিয়ে এবং সেটিকে শনাক্ত করে এই মোকদ্দমা আসামিদের বিরুদ্ধে সম্পূর্ণরূপে প্রমাণ করতে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেছে। রংপুরে বাস চাপায় শিশুসহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে সকাল 9:30টায় কাউনিয়া উপজেলার মহেশা গ্রামের আশরাফুল মোটর সাইকেলে করে স্ত্রী সন্তান ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজিকে নিয়ে কাউনিয়ার দিকে যাচ্ছিলেন। তারা জুম্মারপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা 3 হুইলার হঠাৎ ব্রেক করে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ভাতিজি আফসানা আক্তার স্নেহা, স্ত্রী রুবিনা বেগম ও 2 বছরের ছেলে রহমত আলী ছিটকে রাস্তায় পড়ে যান। সে সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আশরাফুল ইসলাম আহত হয়েছেন। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে 3 জন, ওনার স্ত্রী, ওনার ছেলে সন্তান এবং ওনার ভাস্তি রাস্তায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায়, মিনি বাসের ধাক্কায় স্পট ডেড। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ডাকা কর্মসূচি 7ম দিনে কর্মবিরতি অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছিত ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। সকালে একাডেমিক ভবনে না গিয়ে শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। 5 দফা দাবিতে 5 মে 7 দিনের আলটিমেটাম দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন কুয়েট শিক্ষক সমিতি। এদিকে আন্দোলনে নেতৃত্ব দানকারী 37 শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কার ও শোকজের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মুভমেন্টটা হয়েছে, মুভমেন্টের ভিতরে শিক্ষকের লাঞ্ছনা কেউ বিশেষ ভূমিকা রাখছে আন্দোলনের ভিতরে, সেই সমস্ত ব্যাপারে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে যে এটা যে অপরাধ না, সেই হিসাবে সে কারণ দর্শাবে। কেউ হয়তো পারে যেমন যে যাত্রাপথে যাইতেছিল হঠাৎ করে পড়ে গেছে, সে বলবে সেটা সেরকম ভাবে বলবে। সেই আশা নিয়ে আমরা ছিলাম যে যারা লাঞ্ছনা করছে, প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে তাদের বিচার করা হবে। তো এখন যেটা দেখলাম যে যারা আসলে এই আন্দোলন মেন্দ্র আন্দোলনের পক্ষে ছিল, সামনে নেতৃত্ব দিয়েছে, মূলত তাদেরকে টার্গেট করে বিচার করবে, যেগুলো প্রহসন ছাড়া আমাদের কাছে আর কিছুই মনে হচ্ছে না। এজন্য এর বিপক্ষে ছাত্রদের অবস্থান। এখান থেকে আমাদের সকলে মিলে আমাদের ভিসি স্যার মহোদয়ের কাছে যাবে। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের যুবক এনাম সিদ্দিকীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল এনামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন অনিন্দ ইসলাম অমিত।
গত বছর 4ই আগস্ট জুলাই আন্দোলনে অংশ নেওয়ার পর ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হন এনাম সিদ্দিকী। যশোর 250 বেড হাসপাতালে যখন থেকে চিকিৎসা নেই আমার দল বিএনপি তার চিকিৎসার দায়িত্বটি নিয়েছে। আজকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে একটু আর্থিক অনুদান নিয়ে এসেছি এবং আমরা পরিবারকে আশ্বস্ত করেছি যদি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পায় তাহলে আমাদের নেতা তারেক রহমানের যে কথা সেটি হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আত্মত্যাগ করেছে, যারাই বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে শারীরিকভাবে, এই সমস্ত পরিবারের দায়িত্ব পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। কর্ণফুলী নদীতে ড্রেজিং করতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাঙ্গামাটি, চন্দ্রঘোনা, রাইখালী, বান্দরবান নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার ভোর 6টা থেকে আগামী রোববার 18 মে ভোর 5টা পর্যন্ত 5 দিন ফেরি চলাচল বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। বিকল্প সড়ক হিসেবে রাঙ্গুনিয়া বাঙালহালিয়া সড়ক ব্যবহার করতে রাঙ্গামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কক্সবাজারে সরকারি আইনগত সহায়তা সেবা কার্যক্রম সম্প্রসারণে স্থানীয় সুশীল সমাজ ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণে পরামর্শক সভা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিরিঞ্চি গ্রামে মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন করেছে গ্রামের যুব সমাজ, মসজিদ কমিটি ও এলাকাবাসী। আগামী 17 মে খুলনার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ সফল করতে বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর ও যুব দলের প্রস্তুতি সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ হারুন আল রশিদ। ভোলার মনপুরায় আলোচিত ছাত্রদল নেতা রাশেদ হত্যার মামলায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। চাঁদপুরে শহীদ রইস উদ্দিন হত্যার বিচার ও নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট বাতিলের দাবিতে মতবিনিময় সভা হয়েছে। চুয়াডাঙ্গায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখা। রেললাইন স্থাপনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে রেলপথ বাস্তবায়ন পরিষদ। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। মেহেরপুরে জেলা জজ আদালত মিলনায়তনে পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলন হয়েছে। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার জায়ক ইউনিয়নের 9 নং ওয়ার্ড কেগনায় সরকারি বাস্তুহারা প্রকল্পের মাটি বিক্রি, সন্ত্রাস ও চাঁদাবাজি সহ অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ভূমির মালিক হেদায়েতুল্লাহ। পিরোজপুর জেলা বিএনপি সদস্য সচিব কাজী ওয়াহিদুজ্জামান লাবলুর বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগ এনে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি। শেরপুরে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত 160 পরিবারকে নতুন সেমি পাকা ঘর উপহার দিয়েছে আসুন্না ফাউন্ডেশন। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।